চিকিৎসা ও স্বীকৃতির দাবিতে আগারগাঁওয়ে জুলাই আহতদের ফের সড়ক অবরোধ। বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজও অনশনে তিতুমিরের শিক্ষার্থীরা। বর্ষার আগে ঢাকার 6টি খাল সংস্কার শুরু, পুনরুদ্ধারে বাধা দিলে একসাথে মোকাবিলার আহ্বান উপদেষ্টাদের। নগরবাসীকে তার খালগুলো রক্ষার দাবি তুলতে হবে এবং সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। যে আমরা উদ্যোগগুলো নিতে পারি, প্রত্যেকটা বিষয়ে আমরা পরিকল্পনা করছি, উদ্যোগ নিচ্ছি, সেটার একটা দীর্ঘমেয়াদী কন্টিনিউয়েশন লাগবে। বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে ফেরত আনা যেতে পারে পাচার হওয়া অর্থ, জাতিসংঘ ও বিশ্বব্যাংকের সহায়তা নেওয়ার পরামর্শ। আইনে তার যে ক্ষমতা দেয়া আছে তার সম্পূর্ণ এখতিয়ার যদি বাংলাদেশ ব্যাংক খাটায়, সেই ক্ষেত্রে অনেক কিছুই করা সম্ভব এই অর্থ পাচারের ক্ষেত্রে। আল্লাহ মুলকের হেফাজত করেন, মুসলমান মুলকের হেফাজত করেন, বিশেষ করে এই মুলকের মুসলমান মুলকের হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার কল্যাণ কামনা। প্রথম পর্ব শেষে বাড়ি ফিরছেন লাখো মুসল্লি। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্ণা এবং আমি তাসওয়ার নাফি। চিকিৎসা পুনর্বাসন ও স্বীকৃতির দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে আজও সড়ক অবরোধ করে আন্দোলন করছে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। এতে অংশ নিয়েছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও নিটোরে চিকিৎসা নেওয়া ব্যক্তিরা। এই মুহূর্তে আগারগাঁওয়ে আছেন সহকর্মী মিয়া আমিরুল। বিস্তারিত জেনে নিচ্ছি তার কাছে। আমিরুল, কেন তারা চিকিৎসা পাচ্ছে না, কি বলছেন তারা, জানাবেন। নাফি, আপনাকে যদি জানাতে চাই, এখানটায় জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারা কিন্তু সড়কে তারা নেমে এসেছেন। আমরা যেমনটি দেখেছি তাদের যে মায়াকান্না, তাদের বেশিরভাগই হচ্ছে বিভিন্নভাবে আহত হয়েছেন। অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকেই চোখ হারিয়েছেন এবং সেই সাথে আন্দোলনে অংশ নিয়ে অনেকে যেমনটি বলছিলেন, আমরা কথা বলছিলাম, পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি তারা আন্দোলনে অংশ নিয়ে আহত হয়ে এখন বেশ খারাপ অবস্থা রয়েছেন। তারা যেটি বলছেন যে জুলাই ফাউন্ডেশন সহ বিভিন্নভাবে যে তাদের যে সহযোগিতার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যাপ্ত নয়। তারা আমাদেরকে সেই বিষয়টি জানিয়েছেন এবং আরও যেটি বলছেন যে তাদের যে দাবি, সেই দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাদেরকে বর্তমান সময় তাদেরকে সুচিকিৎসা দেওয়া এবং সেই সাথে পুনর্বাসনের যে একটি ব্যবস্থা সেটি করা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টিও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং শুরু থেকে যদি জানাতে চাই, আমরা যেমনটি দেখেছি তারা বিভিন্ন সময়ে কিন্তু মাঠে নেমেছেন। আমরা গতকাল রাত মধ্যরাতেও আমরা দেখেছি তারা কিন্তু সড়কেই নেমেছেন। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত উপদেষ্টারা যারা রয়েছেন তারা তাদের সাথে খুব একটা ভালোভাবেই তারা কথা বলেননি, কিংবা তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে তাদেরকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে তারা সেটি করেননি। তবে আরও একটি বিষয় যেটি অভিযোগ করছেন আন্দোলনকারীরা, তারা যেটি বলছেন যে জুলাই ফাউন্ডেশন সহ বিভিন্ন জায়গায় তারা যখন তাদের যে সহযোগিতার বিষয়গুলো যখন আসছে, তারা যখন গিয়েছেন সেখানটায় কিন্তু কালক্ষেপণের একটি বিষয় তারা অভিযোগে করেছেন। এবং আমরা যেমনটি দেখেছি এখানটায় রাজধানীর বলা চলে বেশ কয়েকটি সরকারি বেসরকারি হাসপাতাল থেকে আহতরা তারা কিন্তু এখানটায় এসেছেন এবং আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু আহতরা কিন্তু এখানটায় আসতে শুরু করেছেন। তারা যেটি বলছেন যে তাদের যেই এখনকার যে অবস্থা, তারা কিন্তু বেশ খারাপ অবস্থা রয়েছেন। আমরা রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, তারপরে যদি বলি যেমন সোহরাওয়ার্দী হসপিটাল থেকে শুরু করে বেশ কিছু হাসপাতালে কিন্তু এখানটায় যারা চিকিৎসা নিচ্ছেন তারা কিন্তু এখানটায় এসেছেন। তারা যেটি বলছেন যে তাদের যে জুলাই আন্দোলনের পরবর্তী যে সময় তথা বর্তমান বাংলাদেশের যেই অবস্থান, সেই অবস্থায় এসে তারা জুলাই আন্দোলনে ভূমিকা রাখার পরেও তাদেরকে কেন রাস্তায় থাকতে হচ্ছে, তাদের যেই অবস্থা তারা কিন্তু অনেকেই বলছেন। আমরা বেশিরভাগই এখানটায় যেমনটি দেখেছি বেশিরভাগই শিক্ষার্থী, তারা যেটি বলছেন যে তারা স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করতে পারছেন না, সেই সাথে তারা কিন্তু শিক্ষাক্ষেত্র তারা যেতে পারছে না। এবং আমরা
এরই মাঝে যেমনটি দেখেছি যে বিশেষ করে যারা পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু যখন আহত হয়েছেন তারা যেটি বলছেন যে জুলাই ফাউন্ডেশন থেকে তারা 1 লক্ষ টাকার মতো তারা এই পর্যন্ত পেয়েছেন, তবে সেটি পর্যাপ্ত নয় এবং সেই সাথে যে বিষয়টি তারা জানিয়েছেন যে তাদেরকে যখন বিভিন্ন সহযোগিতার জন্য সরকারি বেসরকারি জায়গায় যাওয়া হয় সেখানটায় কিন্তু তাদেরকে বিভিন্নভাবে বলা হয় যে পরে আসার জন্য কিংবা কালক্ষেপণের যে একটি বিষয় সেটি কিন্তু তারা অভিযোগ করছেন, যার ফলে কিন্তু তারা একেবারে বলা চলে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন। আমরা তেমনটি লক্ষ্য করেছি। সেই সাথে যদি জানিয়ে রাখতে চাই এখানটায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং আন্দোলনকারীরা যেটি বলছেন যে তাদের যে দাবি তারা বিশেষ করে চিকিৎসা পুনর্বাসন সহ কিছু দাবির কথা বলছেন। তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি অনেকে বলছেন যে তাদের 6 থেকে 7টি দাবি রয়েছে, তবে সেটি এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে তারা আমাদেরকে জানায়নি। ডাফি, এই ছিল আমার কাছে আন্দোলনের সর্বশেষ। আমাদেরকে মিয়া আমিরুল জানাচ্ছিলেন চিকিৎসা পুনর্বাসন এবং স্বীকৃতির দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তারা সড়ক অবরোধ করেছে আগারগাঁওয়ে, সে বিষয়ে জানাচ্ছিলেন মিয়া আমিরুল। এবং আরও একটি আন্দোলনের খবর জানাতে চাই, সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা সেটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ 7 দফা দাবিতে 5 দিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন এবং একই সঙ্গে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চলছে। এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন সহকর্মী আরিফ হোসেন, যুক্ত হব তার সাথে। আরিফ, দাবি আদায়ের শিক্ষার্থীদের কয়েকদিনের আন্দোলন এখন পর্যন্ত কোনো সমাধান আসছে না কেন, কি বলছেন তারা? বর্ণা শিক্ষা মন্ত্রণালয় স্পষ্টত বলে দিয়েছে 36 জুলাই নামে যেই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের অধীনেই কিন্তু তিতুমির একটি কলেজ এটি ছিল, তবে সেই দাবি কোনোভাবেই মানছে না এবং সরকার সেই বক্তব্য উপেক্ষা করে তারা একটি দাবি জানাচ্ছে কমপ্লিট বিশ্ববিদ্যালয়। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনের যেই বাঁশের বেড়া দিয়ে তারা কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করেছে, অর্থাৎ মহাখালী থেকে গুলশান যাওয়ার তিতুমিরের সামনের থেকে যেই সড়কটি সেই সড়কটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। যদিও তাদের বারাসাত একটি কর্মসূচি ছিল, যে কর্মসূচির আন্ডারে তারা গতকালকে কিন্তু রেলপথ এবং সড়ক পথ দুটোই বন্ধ করে দেওয়ার কথা ছিল, অর্থাৎ গতকাল শুধু বিশ্ব ইজতেমার কারণে তারা এই কাজটি করেননি। এখন এই সড়ক ধরে শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং যারা বিশ্ব ইজতেমায় গিয়েছেন তাদের জরুরি যেই যানবাহনগুলো আছে সেগুলো তারা বন্ধ করে দিচ্ছেন। এছাড়া অনশনে থাকা যেই 11 শিক্ষার্থীর মধ্যে 3 শিক্ষার্থীর অবস্থা খুবই আশঙ্কাজনক, এমনটা জানিয়েছে ডাক্তার। তাদের যে কোনো সময় হাসপাতালে নেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অথবা নেয়ার কথা জানিয়েছে। তবে এখন পর্যন্ত এখানে আমরা দেখেছি 5 দিন ধরে অনশনে থাকা যেসব শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন কোনো অবস্থাতেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা ছাড়া তারা এই পথ থেকে উঠবেন না এবং বিকেল 4টার দিকে তারা গুলশান 2 নম্বরের যে সড়ক রয়েছে সেই সড়কটি অবরোধ করতে পারেন এমনটাও শোনা যাচ্ছে। তবে কালকের থেকে এই কর্মসূচি আরো বাড়াবেন, অর্থাৎ সড়ক পথ এবং রেলপথ 2 পথই তারা বন্ধ করে দেবেন এমনটা জানাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন অনেকে শুয়ে আছেন এবং তাদের সাথে সেলাইন দেওয়া আছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম তিতুমির কলেজের 2 শিক্ষিকা এসেছিলেন তাদের সাথে বোঝাতে, অর্থাৎ এই অনশন কর্মসূচি যাতে তারা প্রত্যাহার করে নেন, কিন্তু এই বোঝানোর তাদের কোনো লাভ হয়নি। অর্থাৎ কোনোভাবেই শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরতে চাচ্ছেন না, তারা তাদের জায়গায় অনর অবস্থানে আছেন। আপনি দেখতে পাচ্ছেন যে তিতুমির কলেজের এক শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, তাদের বোঝানোর চেষ্টা করছেন যাতে তারা অনশন থেকে উঠে আসেন। তবে এই 11 শিক্ষার্থী তাদের অবস্থানে এখন পর্যন্ত অনর রয়েছেন। তিতুমির কলেজে 35,000-এর মতো শিক্ষার্থী রয়েছে এবং এই শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই তাদের দাবি প্রায় 20 বছর ধরেই তারা চাচ্ছেন যে তিতুমির একটি বিশ্ববিদ্যালয় হোক। যদিও সেই আগের শিক্ষার্থীদের সাথে পরের শিক্ষার্থীদের যে দাবি কোনোভাবেই আগের যেই সরকার ছিলেন সেই সরকারও তাদের দাবি মেনে নেননি এবং অন্তর্বর্তীকালীন সরকারও তাদের দাবি তোয়াক্কা করছেন না এমনটা অভিযোগ শিক্ষার্থীরা করছেন। তবে যতক্ষণ পর্যন্ত এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন কর্মসূচি এবং রাস্তায় যে ব্লকেট কর্মসূচি রয়েছে সেটি চালিয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং তারা মুখে কিছুই তুলছেন না, যার কারণে তাদের স্যালাইনের মাধ্যমে তাদের খাবার সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ স্যালাইন দিয়ে তাদের টিকিয়ে রাখা হচ্ছে যাতে। তবে এর মধ্যে কয়েকজন আছেন যারা অসুস্থ হয়ে পড়ছেন। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা শিক্ষকরা চেষ্টা করছেন কোনো না কোনোভাবে এই যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে অবরোধ কর্মসূচি থেকে ফেরানোর জন্য। তবে
সরকারের আশ্বাস এখন পর্যন্ত পূর্ণাঙ্গ পাননি। যতক্ষণ পর্যন্ত সরকারের আশ্বাস না পাবেন ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে সরে দাঁড়াবেন না। অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট যে বক্তব্য রয়েছে যে 7 কলেজের সাথে মিলে যেই 36 জুলাই যে বিশ্ববিদ্যালয়টি করা হয়েছে তার অধীনে তিতুমিরকে রেখে নতুন প্রস্তাবনার মাধ্যমে, তবে সেই প্রস্তাবনা এখন পর্যন্ত তিতুমির কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা মানেননি এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় করা না হবে তারা রাস্তা থেকে যাবেন না। যদি এখন পর্যন্ত তাদের কর্মসূচি ব্লকেট কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ এবং রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছেন। পরবর্তীতে কর্মসূচি কি জানাবেন, অথবা তিতুমির আদৌ বিশ্ববিদ্যালয় হবে কিনা, অথবা এই যতটুকু জায়গা রয়েছে তিতুমিরের মধ্যে সে জায়গায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা সম্ভব হবে কিনা সেটা এখনো প্রশ্ন সাপেক্ষ এবং সময় এর সঠিক উত্তর দেবে বলে মনে করছেন বর্ণা। বর্ষার আগে ঢাকার 19টি খাল দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করে আরও বলেন, সমন্বয়ের অভাবে এতদিন উদ্ধার কাজ হয়নি। এখন সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এক হয়ে খাল খনন ও উদ্ধার করবে। এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যা শহরের জন্য রোল মডেল হবে। দুর্নীতির মাধ্যমে দেশের যে ক্ষতি হয়েছে তা পরিবর্তনের আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিস্তারিত প্রতিবেদনে। গত কয়েক দশক ধরে রাজধানীর খালগুলো দখল ও দূষণে পরিপূর্ণ, সাথে যোগ হয়েছিল অনিয়ম আর দুর্নীতি। দায়িত্ব নেওয়ার পর থেকে খাল খনন, পুনরুদ্ধার, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করা শুরু করে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ঢাকা শহরের খাল দখল ও দূষণমুক্ত করতে খাল কেন্দ্রিক ব্লু নেটওয়ার্কের উদ্বোধন করেন পরিবেশ, শিল্প ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টারা। রোববার সকালে রাজধানীর বাউনিয়া খাল খননের কাজ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই ব্লু নেটওয়ার্কের কার্যক্রম। এরই পরিপ্রেক্ষিতে এই সপ্তাহে রূপনগর, বাউনিয়া, বেগুনবাড়ি, মান্ডা, কালুনগর খাল ও করাইল লেকের মোট 21.14 কিলোমিটার খাল উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব না, তবে পরিকল্পনা দিয়ে যাবে এই সরকার। ইতিপূর্বে আমরা দেখেছি এটা যদি অন্য কোনো সরকারের সময়ে নেওয়া উদ্যোগ হতো তাহলে হয়তো সিটি কর্পোরেশন থেকে পানি উন্নয়ন বোর্ড থেকে রাজুক চিঠি চালাচালি করতে করতেই 2-3 বছর চলে যেত। কিন্তু আমাদের ইন্টিগ্রেটেড কার্যক্রমের ফলে এটা খুব দ্রুত বাস্তবায়নের জন্য আমরা আজকে উদ্বোধন করতে পারছি। এদিকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্নীতির মাধ্যমে দেশে অনেক ক্ষতি হয়েছে, এখন তা পরিবর্তন করবে অন্তর্বর্তী সরকার। গত 15.5 বছর ধরে কিভাবে করে উন্নয়নের নামে টাকা পাচার করা হয়েছে, দুর্নীতি ব্যাপক করা হয়েছে। এর বাইরে এসে যদি আমরা কিছু কাজ করতে পারি, সে কাজ পরবর্তীতে যারা আসবেন তারা এগিয়ে নেবেন। আগে কাজের ক্ষেত্রে সরকারের সমন্বয়ের অভাব ছিল অভিযোগ করে পরিবেশ উপদেষ্টা বলেন, এখন এক হয়ে কাজ করছে আন্তঃ মন্ত্রণালয়। আমরা যখন এই পুনরুদ্ধারের কাজে যাব, আমাদেরকে কিছু কিছু অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। আমরা জানি যে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু আমরা সম্মিলিতভাবে সেই বাধার মোকাবেলা করব। আশা করি আমরা এই বর্ষার আগে, আপাতত তো 6টা, আশা করি এই মাসে আমরা আরো 4টার কাজ হাতে দেব। এদিকে এলাকাবাসীর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে অনেকবার যোগাযোগ করা হলেও খাল খনন বা উদ্ধারে স্থানীয় প্রশাসন ছিল নীরব। তবে বর্তমান সরকারকে যে কোনো সাহায্য করতে প্রস্তুত এলাকাবাসী। আমরা এখন একটু আশাবাদী যে এবার হয়তো কাজ হতে পারে। আগে কাজ যখন শুরু হয়েছে তখন কিছু পলিটিক্যাল প্রেশারও ছিল। অবশ্যই সহযোগিতা করবো, কারণ এই খাল উদ্ধার হলে এখানে পরিবেশের উন্নতি হবে। আসন্ন বাজেটের আগে রাজধানীর 6টি খাল পুরোপুরি উদ্ধারের কথাও বলেন উপদেষ্টারা। আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন খাল খনন ও পুনরুদ্ধারের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছিল, তবে সেগুলো থেকে খুব একটা সুফল পায়নি নগরবাসী। তবে সাধারণ জনগণ বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু কোনো রাজনৈতিক চাপ নেই, তাই এই খাল খনন ও পুনরুদ্ধারের যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলো সময় মতো শেষ হবে আর সুফল পাবে রাজধানীবাসী। সিউল আহমেদ, এখন, ঢাকা। সংস্কারের মাধ্যমেই নির্বাচনের দিকে এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীর মিরপুরে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন খাল সংস্কার কার্যক্রম পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের পরে জনগণ বাংলাদেশের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের দায়িত্বটা আমাদেরকে দিয়েছে। আমরা মনে করি এই সংস্কার কার্যক্রম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটা টাইমলাইন দিয়েছেন। এর মধ্যেই আমরা এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাব। রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা হচ্ছে
এখন সবারই পলিটিক্যাল স্টেটমেন্ট মেক করার তো অধিকার আছে এবং তাদেরও নিজস্ব রাজনীতি আছে। তবে আমরা মনে করি যে সংস্কার কাজটা আমাদের দায়িত্ব, এই দায়িত্বটা আমাদের পূর্ণ করতে। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন পাচার হওয়া অর্থ যতটা সহজে দেশের বাইরে গেছে, ফিরিয়ে আনা ততটাই জটিল ও সময়সাপেক্ষ। দুদক ও বাংলাদেশ ব্যাংকের আইনজীবীর পরামর্শ, সরকারের সম্মিলিত উদ্যোগ ও বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে পাচারের অর্থ ফেরত আনতে পারে। জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের সহযোগিতা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বাংলাদেশ ব্যাংকের আইনজীবীর। জাহিদ হাসানের প্রতিবেদন। অর্থপাচার একটি জটিল ও সূক্ষ্ম আর্থিক অপরাধ। অর্থপাচার চিহ্নিত করা, সঠিক তথ্য উদ্ঘাটন, পাচারকারীদের আইনের আওতায় আনা চ্যালেঞ্জিং কাজ। কারণ অপরাধটি করা হয় সুকৌশলে। আমদানি রপ্তানি, বড় প্রকল্পের কেনাকাটার আড়ালে দেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়ে থাকে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের 15 বছরে বিভিন্ন দেশে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, যা অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় শ্বেতপত্র কমিটির অনুসন্ধানে উঠে এসেছে। কমিটির তথ্যমতে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর পাচার হয়েছে 1,80,000 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে রপ্তানি ও প্রবাসী আয়ের পরিমাণের 5 ভাগ টাকা পাচার হয়েছে। বিদেশি যত ঋণ ও বিনিয়োগ দেশে আসে তার দ্বিগুণ অর্থ পাচার হচ্ছে বলে দাবি করছেন অর্থনীতিবিদরা। গত দেড় যুগে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে জাতিসংঘ, বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশা প্রকাশ করেন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে বিচার করার। বিদ্যমান মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আলোকে পাচারকৃত টাকা ফিরিয়ে আনা কতটা সম্ভব ও বাস্তবসম্মত, এর জবাবে দুদকের আইনজীবী বলেন লম্বা প্রক্রিয়া, তবে সম্ভব। লেগে থাকতে হবে সরকারকে। বাংলাদেশের বিচারে নির্দিষ্ট আদালত থেকে আগে প্রমাণ হতে হবে যে এই পরিমাণ টাকা এই এরার মাধ্যমে পাচার হয়েছে। বিচারে যখন দেখা যাবে যে হ্যাঁ সত্যিই পাচার হয়েছে, তখন বিদেশে যে এই রায়টায় নিয়ে গিয়ে বিদেশি আদালতে আবার আরেকটা মামলা করতে হবে। তখন তারা আবার ওখান থেকে রায় দেবে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট আছে, এই আইনের মাধ্যমেই এই টাকাটা ফেরত আনা সম্ভব। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম মনে করেন শুধু আইন দিয়ে পাচারকৃত টাকা আনা যতটা সহজ বলা হচ্ছে ততটাই কঠিন। যেসব দেশে বেশি টাকা পাচার হচ্ছে তাদের সঙ্গে শক্তিশালী চুক্তি করা খুবই জরুরি। তার দেশের নিজস্ব ইন্টারেস্ট থাকে, সে ওভাবে বিবেচনা করে, খুব সহজ নয়। আমেরিকা, কানাডা বা আপনার যুক্তরাজ্যের সাথে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের এই অর্থগুলোকে ফিরিয়ে আনার জন্য যদি এগুলো অপরাধলব্ধ অর্থ হয়, সেই টাকাকে আমরা কিভাবে ফেরত পেতে পারি, এই মর্মে আমাদের আসলে চুক্তি নাই বাংলাদেশের সাথে। বন্দি বিনিময় চুক্তি আছে না, এইভাবে একই আদলে আমাদেরকে অবৈধ টাকা প্রত্যার্পণ চুক্তি কিংবা এইরকম একটা চুক্তি করতে হবে। জাতিসংঘের দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনভেনশনের আলোকে পারস্পরিক সহায়তার মাধ্যমে পাচারকৃত টাকা ফেরত আনা সম্ভব বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী। বাংলাদেশ ব্যাংকের এখানে আইনে তার যে ক্ষমতা দেয়া আছে, সেই ক্ষমতাগুলো চূড়ান্তভাবে এবং খুব শক্তির নিরিখে যে আই এম এ পাওয়ারফুল অর্গানাইজেশনস, তার সম্পূর্ণ এখতিয়ার যদি বাংলাদেশ ব্যাংক খাটায়, সেই ক্ষেত্রে অনেক কিছুই করা সম্ভব এই অর্থ পাচারের ক্ষেত্রে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর আলোকে আইনজীবীরা বলছেন অর্থ পাচার রোধ করার জন্য যতটা ক্ষমতা ও সক্ষমতা দরকার তার পুরোটাই রয়েছে বাংলাদেশ ব্যাংকের। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার তেমন কোনো নজির নেই। তবে সিঙ্গাপুর থেকে 2009 সালে একবার 930 কোটি টাকা ফেরত আনতে পেরেছিল সরকার। জাহিদ হাসান, এখন, ঢাকা। দ্বিতীয় দিনের মতো ছাত্র আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের সেবা দিচ্ছেন সিঙ্গাপুর থেকে আসা চক্ষু বিশেষজ্ঞরা। এ বিষয়ে ধানমন্ডি বাংলাদেশ আই হসপিটাল থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। যাচ্ছি তার কাছে। শুভ, সিঙ্গাপুর থেকে আসা চক্ষু বিশেষজ্ঞরা এখন পর্যন্ত কতজনকে সেবা দিয়েছেন জানতে চাই, এবং তাদের বিষয়ে ডাক্তাররা কি বলছেন সেটিও জানতে চাই।
প্রথম দিন প্রায় 100 জনকে চিকিৎসা দিয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। আজ দ্বিতীয় দিনের মতো চিকিৎসা দেওয়া হচ্ছে বেসরকারি হাসপাতাল বাংলাদেশ আই হাসপাতালে, সেখানেও ধরে নেওয়া হচ্ছে বা দুপুর 2টা নাগাদ পর্যন্ত এখানেও প্রায় 100 রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে, যারা বিভিন্ন সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কেউ ভর্তি আছেন, আগে যারা চিকিৎসা নিয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। গতকালকে এই 100 জনের মধ্যে মাত্র 4 জনকে রেফার করা হয়েছে যারা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেবেন, এবং এখন পর্যন্ত বাংলাদেশ আই হাসপাতালে প্রায় 100 জন রোগীর মধ্যে থেকে 3 জনকে বাছাই করা হয়েছে যারা সিঙ্গাপুরে গিয়ে পরবর্তী পর্যায়ে চিকিৎসা নেবেন। বলা যায় যে 99% ক্ষেত্রেই বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞরা যেমন চিকিৎসা দিয়েছেন, সিঙ্গাপুর থেকে আসা বিশ্বের স্বনামধন্য যে 5 জন চিকিৎসক এসেছেন তাদের চিকিৎসা প্রোটোকল অনেকটাই মিল, কিন্তু শেষ চেষ্টা হিসেবে তাদেরকে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছে। যদি কারো পক্ষে দৃষ্টিশক্তি অল্প একটুও ফেরানোর সম্ভাবনা থাকে, সেই চেষ্টাটি তারা করছেন। তবে এর আগে যে 10 জনকে পাঠানো হয়েছে এখন পর্যন্ত যারা সিঙ্গাপুরে অবস্থান করছেন, তাদের মধ্যে 2 জনের ব্যাপারে সিঙ্গাপুর থেকে বলে দেওয়া হয়েছে যে তাদের দৃষ্টিশক্তি ফিরবে না। বাকি 8 জনের ট্রিটমেন্ট চলছে এখন পর্যন্ত। তবে যেই 200 জন সেবা আসলে নেয়ার জন্য এই 2টি হাসপাতালে ভিড় করেছেন, তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি আছে। কেউ মনে করছেন যে বাংলাদেশ সরকার যদি চেষ্টা করে অন্তত তাদেরকে সিঙ্গাপুরে বা কোনো ক্ষেত্রে যদি আমেরিকাতেও পাঠানো যেত, হয়তো তাদের দৃষ্টিশক্তি ফিরত। এ ধরনের একটা অস্বস্তি কাজ করছে। তারা যেহেতু দীর্ঘ অপেক্ষা করে চিকিৎসাটি নিচ্ছেন, বিভিন্ন হাসপাতালে তারা ঘুরেছেন, এ কারণে তাদের মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছেন। তারা কোনো মতে বিভিন্ন সুরে বলার চেষ্টা করছেন তাদেরকে অন্তত সিঙ্গাপুরে পাঠানো হোক, সেখানে গিয়ে তারা সেখানকার হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা নিশ্চিত হতে চায় যে আদৌ তাদের চোখের দৃষ্টি ফিরবে কি ফিরবে না। তবে এখানে আমরা অনেককে দেখেছি যারা 2টি চোখের দৃষ্টি সম্পূর্ণরূপে হারিয়েছেন, তারাও একটি সেকেন্ড ওপিনিয়ন নেবার জন্য আসলে এসেছেন। তবে এই মানসিকভাবে যারা অস্থিরতার মধ্যে আছেন, তাদেরকে আসলে কাউন্সিলিংয়েরও প্রয়োজনীয়তা অনুভব করছেন চক্ষু বিশেষজ্ঞরা। তো এই ছিল এখানকার সবশেষ খবর। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন মৌলানা জুবায়ের। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি কল্যাণ কামনায় দোয়া করেন মুসল্লিরা। আখেরি মোনাজাতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। লাখো কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় তুরাক তীর। আরও জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। ছবির এ চিত্র বলে দেয় তুরাক তীর এক ভিন্ন ধর্মীয় আবহে মোড়ানো। সময় গড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম জমায়েত ততক্ষণে প্রস্তুত আখিরি মোনাজাতের জন্য। এদিন 160 একর ময়দান ছাপিয়ে মুসলমানরা আখিরি মোনাজাতে অংশ নিতে অবস্থান নেন আব্দুল্লাপুর, উত্তরা, ঢাকা, ময়মনসিংহ রোড, টঙ্গী ব্রিজ, কামারপাড়া, চেরাগালি ও গাজীপুরের আশপাশের এলাকায়। ফজরের নামাজ শেষে আম বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান ও ইব্রাহিম দাওলা। তার কিছুক্ষণ পরে হালকা আমল সবে শেষ হয়েছে। আখেরি মোনাজাত শুরু করেন মাওলানা জুবায়ের আহমেদ। ক্ষমা প্রার্থনায় উম্মাহ দুহাত রবের দরবারে। তুরাক পার তখন আমিন আমিন ধ্বনিতে মুখর, যে ধ্বনি শুধুমাত্র স্রষ্টার নিকট নিজেকে সমর্পণের। মোনাজাত শেষে মুসল্লিরা জানান, মানুষের মুক্তির লক্ষ্যে দ্বীনের দাওয়াত দেওয়া ও গ্রহণ করা হলো নবুয়তি কাজ। মোনাজাতে নিজ নিজ জীবনে কালিমা, নামাজ, এলেম, শাহাদা প্রতিষ্ঠায় রবের সাহায্য চেয়েছেন তারা। যত মুসল্লি সবার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করা হয়েছে, এবং আমরা আশা করি ইনশাআল্লাহ এটা আমাদের জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য খুব ভালো একটি ফলাফল নিয়ে আসবে ইনশাআল্লাহ। এখানে যারা জমায়েত হয়েছে ওরা বিভিন্ন জেলায় দেশে বিদেশে ছড়ায় ছিটায় যাবে এই দিন প্রচারের উদ্দেশ্যে। যারা আসেনি তাদের কাছে কিভাবে দিন পৌঁছানো যায়, এই জন্য যারা আসছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ, প্রত্যেকটা মসজিদে জামাতুল ওয়ালি সাথীরা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলের জিম্মাদারি। এইভাবেই ঘরে ঘরে দাওয়াত যদি পৌঁছে যায় ইনশাআল্লাহ, আমি না হোক আমার পরের জেনারেশন, তার পরের জেনারেশন, এইভাবেই দাওয়াতের কাজ জারি থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। এদিন মোনাজাত শেষে ঢাকার আশপাশের মুসল্লিরা নৌ, সড়ক, রেলযোগে নিজ নিজ বাড়ির পথ ধরেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় সহজেই আন্তজেলার পরিবহনগুলো যাত্রীদের সেবা দিতে পেরেছে। আর রেলের 6 জোড়া মেইল, কমিউটার, লোকাল ট্রেন যাত্রীদের সেবায় বরাদ্দ রাখা হয়েছিল। এ সময় সরকারের সকল বাহিনীর প্রচেষ্টায় ফিরতি পথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি বলে ইজতেমা ফেরত যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন।
এবারও 64 জেলার জন্য কয়েক হাজার চিল্লার সাথী নিয়ে জামাত গঠন করা হয়েছে। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 3 থেকে 5 ফেব্রুয়ারি। তখন বাকি 22 জেলার মুসল্লিরা অংশ নেবেন। এবারের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। 25 মিনিটের দীর্ঘ মোনাজাতে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য সুখ শান্তি কামনা করা হয়েছে। মোনাজাতে বলা হয়েছে, নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখলে পৃথিবীর সমস্ত জমিনের কোণে কালিমার পতাকা উড়তে থাকবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, টঙ্গী, গাজীপুর। ১/১১ মঈন ফখরুদ্দিনের সরকার ছিল মূলত ভারতের দাসত্বের সরকার, যেটি কেউ কখনো স্বীকার করেনি বলে মন্তব্য করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের আয়োজিত গুণী সম্পাদকদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। মাহমুদুর রহমান আরও বলেন, বাংলাদেশের মিডিয়া একটা বিশেষ গোষ্ঠীর কাছে জিম্মি, যারা প্রধানত ভারতপন্থী এবং ইসলাম বিদ্বেষী। তাদের কখনো বিশিষ্টজনদের কাতারে আনতে দেওয়া হয় না বলেও মন্তব্য করেন তিনি। ১/১১ যে সরকার ছিল মঈন ফখরুদ্দিনের সরকার, সেটা একটা ভারতের দালাল সরকার ছিল। বাংলাদেশের যে পারিপার্শ্বিকতা এ যাবৎকালে, তাতে বিশিষ্টজন হতে হলে বাংলাদেশে আপনাকে ভারতপন্থী এবং ইসলাম বিদ্বেষী হতে হবে। এটা অবশ্য কর্তব্য। এটা না হলে আপনি বিশিষ্টজন হতে পারবেন না এই দেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা মামলায় পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নিহতের পরিবার ও আইনজীবীরা। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে অভিযোগ গঠনের শুনানির সময় এই সন্তুষ্টির কথা জানান তারা। পুলিশের অভিযোগপত্রে 21 জনের নাম উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দেন। তবে এর বিরুদ্ধে নারাজি আবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করা সহ আসামিদের রক্ষার চেষ্টায় নারাজি আবেদন করা হয়েছে বলে অভিযোগ নিহত তোফাজ্জলের পরিবার ও আইনজীবীর। আমরা দিচ্ছি না, এটা হলো ঢাকা ভার্সিটির যারা মামলা করছে তারা নারাজি দিচ্ছে, কিন্তু আমরা তো চার্জশিটের পক্ষে আছি। যেটা তদন্ত করে যেটা জমা দিচ্ছে সেটা সঠিক আছে। আমরা চাচ্ছি দ্রুত ওই তোফাজ্জল হত্যার বিচার বাংলাদেশের মানুষ দেখুক, এবং সেই প্রত্যাশায় আমরা আজকে কোর্টে এসেছি যে এই চার্জশিটে অ্যাকসেপ্ট করে দ্রুত ট্রায়ালে পাঠানো হোক। মহাসড়কে ডাকাতি, গাড়ি ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে হালকা যান মালিক চালক সমিতি। সকালে মহাসড়কের ইলিয়টগঞ্জে মানববন্ধন শেষে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে মহাসড়কের দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল 10টায় মানববন্ধনে অংশ নেন আন্দোলনকারীরা। পরে বেলা 11টায় সড়ক অবরোধ করে দাবি আদায়ে স্লোগান দেন তারা। এ সময় হাইওয়ে পুলিশের কর্মকর্তারা আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে সমাধানের আশ্বাস দিলে তুলে নেওয়া হয় অবরোধ। তারা জানান, মহাসড়কের দীর্ঘদিন দূরপাল্লার ছোট গাড়িগুলোকে টার্গেট করে ডাকাতি ও ছিনতাই হচ্ছে। ডাকাতের হাতে চালকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে সিরাজগঞ্জের ফুলঝোর নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া 3 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সিরাজগঞ্জের কালেক্টর স্কুলের 9ম শ্রেণীর ছাত্র কৃষ্ণ নিয়োগী ও তার কয়েকজন বন্ধু মিলে কামারখন্দের ছাটি বেলাই গ্রামে বন্ধু জারিফের বাসায় বেড়াতে আসেন। দুপুরে 6 জন ফুলঝোর নদীতে গোসল করতে নামেন এবং গোসলের এক পর্যায়ে তাদের মধ্যে 3 জন নদীতে ডুবে যান। অপর 3 জন সাঁতরে তীরে উঠে আসে এবং নিখোঁজ হন রাফিন, কৃষ্ণ, সার্জিল ইসলাম। রাতে অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাফিনের মৃতদেহ উদ্ধার করে এবং আজ দুপুরে উদ্ধার করা হয় কৃষ্ণ ও সার্জিলের মরদেহ। নানিয়ারচর, খাগড়াছড়ির দীঘিনালা ও মানিকছড়িতে 10টি মোবাইল টাওয়ারের সার্ভার রুম ভাঙচুর ও বিদ্যুৎ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখো গ্রাহক। ইন্টারনেট সেবা সহ মোবাইল ব্যাংকিং বন্ধের কারণে বিপাকে পার্বত্য অঞ্চলের বাসিন্দারা। এতে স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা বাণিজ্য সহ প্রশাসনিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। বিশেষ ভৌগোলিক অবস্থার কারণে পার্বত্য এলাকার যোগাযোগ ব্যবস্থা বেশ দুরূহ। দুর্গম এলাকা হওয়ায় পর্যাপ্ত সড়ক যোগাযোগ না থাকায় দৈনন্দিন জীবনযাত্রায় এখনও অনেক পিছিয়ে এই জনপদের মানুষ। তবে মোবাইল নেটওয়ার্ক সুবিধায় কিছুটা সহজ হয় যোগাযোগ ব্যবস্থা।
কিন্তু সেই মোবাইল নেটওয়ার্কও দুর্বৃত্তদের রোষানলে পড়েছে। রাঙামাটির নানিয়াচর উপজেলার 4টি, খাগড়াছড়ির দীঘিনালায় 5টি ও মানিকছড়ি উপজেলায় 1টি সহ রবি ও টেলিটক অপারেটরের 10টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের সংযোগ ও বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সার্ভার রুম ভাঙচুর করার পাশাপাশি লুটপাট করা হয় মূল্যবান যন্ত্রাংশ। এতে ইন্টারনেট সেবাসহ মোবাইল ব্যাংকিং বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন পার্বত্য এই জনপদের মানুষ। ব্যাহত হচ্ছে শিক্ষা ও ব্যবসা বাণিজ্য সহ প্রশাসনিক কর্মকাণ্ড। প্রায় 14-15 দিন আছে, এখন আর আমরা ফোন করতে পারি নাই, কোনো খবরটা বলতে পারি নাই। সমস্যা হয়েছে, আমরা তো রিচার্জ করি, নগদ করে বিকাশ করি, এখন সবই বন্ধ। নেটওয়ার্ক না থাকার কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগ করতে পারতেছে না। এই ধরনের কর্মকাণ্ড যে করে হোক বা যেভাবে হয়েছে এবং এটা সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় জনভোগান্তি হলেও এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মোবাইল অপারেটর রবি ও টেলিটকের স্থানীয় কর্মকর্তারা। জেলা পুলিশ সুপারও এই বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। কোনো লিখিত অভিযোগ দিলে বিস্তারিত বোঝা যায় বা জানা যায় কোথায় কি হচ্ছে। কোনো লিখিত অভিযোগ কেউ দেয় নাই। তবে আগে একবার হয়েছিল গত 1 সপ্তাহ আগে, তখন এটা আবার হয়ে গেছিল, সমাধান হয়ে গেছিল। গেল 22 জানুয়ারি ভোর রাতের দিকে একযোগে এসব মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ক্ষতিগ্রস্ত টাওয়ারগুলো মেরামত ও পুনঃসংযোগ স্থাপন বেশ সময় সাপেক্ষ দাবি কর্মকর্তাদের। তবে পাহাড়ে শান্তি, স্থিতিশীলতা ও যোগাযোগের সুবিধার্থে দ্রুত সমস্যার সমাধান হবে আশা স্থানীয়দের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙ্গামাটি। এবার দেশের বাইরের খবর। 4 ফেব্রুয়ারি থেকেই কার্যকর হচ্ছে কানাডা ও মেক্সিকোর ওপর 25% মার্কিন শুল্ক নীতি। এর পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের $15,500 কোটি বেশি মূল্যের পণ্যের উপর 25% পাল্টা আমদানি কর আরোপ করতে যাচ্ছে কানাডা। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থেকে বেরিয়ে দুই দেশের পাল্টাপাল্টি এই উচ্চ শুল্ক আরোপে ফাটল ধরেছে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কে। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর ও রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে রসদ না পাঠানোর ঘোষণায় বিশ্বজুড়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ত্রযুদ্ধ বন্ধে তার প্রশংসনীয় অবদান থাকলেও ক্রমেই বাণিজ্য যুদ্ধের দিকে ঝুঁকছেন নয়া এই মার্কিন কাণ্ডারি। গেল 3 দশকের বেশি সময় ধরে চলে আসা মুক্ত বাণিজ্য বা শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে এসে কানাডা ও মেক্সিকোর উপর উচ্চ হারে আমদানি কর আরোপ করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই এ বিষয়ে নির্বাহী আদেশ দেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর 25% ও চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপ করা হবে। এছাড়াও কানাডার জ্বালানি তেলের উপর আরোপ করা হবে 10% শুল্ক। আসছে 4 ফেব্রুয়ারি থেকে আদেশ কার্যকর হবে বলে জানায় হোয়াইট হাউস। ট্রাম্পের উচ্চহারে শুল্ক আরোপের বিষয়টিতে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় কানাডা ও মেক্সিকো সরকার। এমনকি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই অংশ হিসেবে এবার প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের $15,500 কোটি বেশি মূল্যের পণ্যের উপর পাল্টা 25% শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রুডো। ক্যাবিনেট সদস্যদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। মঙ্গলবার থেকেই তা কার্যকরের নির্দেশও দেন কানাডীয় প্রধানমন্ত্রী। I want to speak directly to Americans, our closest friends and neighbors. This is a choice that, yes, will harm Canadians, but beyond that, it will have real consequences for you, the American people. ট্রুডোর এই সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিয়ার, ওয়াইন, ফল ও ফলের জুস, সবজি, সুগন্ধি, জামা কাপড়, জুতাসহ গৃহস্থালী বিভিন্ন পণ্যের বাজারে। এছাড়াও ফার্নিচার ও প্লাস্টিক পণ্যের আমদানিও ক্ষতিগ্রস্ত হবে দেশটির। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন কুইবেক ও ব্রিটিশ কলাম্বিয়া সহ কানাডার বেশ কয়েকটি প্রাদেশিক সরকার। যদিও বিশ্লেষকরা বলছেন বিষয়টি ততটা সহজ হবে না কানাডার জন্য, কারণ দেশটির মোট আমদানির 75% যায় যুক্তরাষ্ট্রে। আর তাই বাণিজ্য ক্ষেত্রে ট্রাম্পের এমন হঠকারী সিদ্ধান্ত দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চির ধরাবে বলেও মনে করেন কানাডার প্রধানমন্ত্রী। ট্রাম্পের এই বাণিজ্য যুদ্ধে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাম। এছাড়াও 10% শুল্ক আরোপে ক্ষুব্ধ
চীনও। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকের পদ ছাড়লেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। 1 মাসের নোটিশের ভিত্তিতে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তিনি। অর্থাৎ চলতি মাস শেষে এই দায়িত্বে আর দেখা যাবে না তাকে। জানা গেছে আবারও কোচিং পেশায় ফিরতে এই সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই ক্রিকেটার। বিসিবির সহকারী নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন 1 বছরও পূর্ণ হয়নি। গেল বছর 12 ফেব্রুয়ারি গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন হান্নান সরকার। চুক্তির মেয়াদ ছিল 2026 সাল পর্যন্ত। চলে এলাম এখন দুপুরের শেষ পর্যায়ে। তার আগে শিরোনামগুলো আরও একবার। চিকিৎসা ও স্বীকৃতির দাবিতে আগারগাঁওয়ে জুলাই আহতদের ফের সড়ক অবরোধ। বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজও অনশনে তিতুমির শিক্ষার্থীরা। বর্ষার আগে ঢাকার 6টি খাল সংস্কার শুরু। পুনরুদ্ধারে বাধা এলে একসাথে মোকাবিলার আহ্বান উপদেষ্টার। নগরবাসীকে তার খালগুলো রক্ষার দাবি তুলতে হবে এবং সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। যে আমরা উদ্যোগগুলো নিতে পারি, প্রত্যেকটা বিষয়ে আমরা পরিকল্পনা করছি, উদ্যোগ নিচ্ছি, সেটার একটা দীর্ঘমেয়াদী কন্টিনিউয়েশন লাগবে। বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে ফেরত আনা যেতে পারে পাচার হওয়া অর্থ। জাতিসংঘ বিশ্ব ব্যাংকের সহায়তা নেওয়ার পরামর্শ। আইনে তার যে ক্ষমতা দেয়া আছে তার সম্পূর্ণ এখতিয়ার যদি বাংলাদেশ ব্যাংক খাটায়, সেই ক্ষেত্রে অনেক কিছুই করা সম্ভব এই অর্থ পাচারের ক্ষেত্রে। আল্লাহ মুলকের হেফাজত করেন, মুসলমান মুলকের হেফাজত করেন, বিশেষ করে এই মুলকের মুসলমান মুলকের হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। এবং বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার কল্যাণ কামনা। প্রথম পর্ব শেষে বাড়ির পথে লাখো মুসল্লি। এই ছিল এখন দুপুরে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/echontv।